Target locked and ready. A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. আমেরিকা ইরানের নিউক্লিয়ার সাইটগুলিতে আক্রমণ করেছে। ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলা বিশ্ব রাজনীতিতে নতুন মোড় এনেছে। পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনিরকে ট্রাম্প ডিনারের জন্য হোয়াইট হাউসে ডেকেছেন। But let's call it what it really is, a celebration of terror. আমেরিকার প্রথম শত্রু রাশিয়া নয়, উত্তর কোরিয়াও নয়, চীনও নয়, এটা হলো ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের উপর হামলা আমেরিকার জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে। কিন্তু কেন? ইসলামের কারণে নয়, আমরা ধর্মের কথা বলছি না, আমরা বলছি আদর্শের কথা। এমন এক আদর্শ যা পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করেছিল এবং হারিয়েও দিয়েছিল, আর সেই আদর্শ আবার ফিরে এসেছে। It was like Liberation Day, showered with scores of flowers and kisses. যখনই কেউ ইরানের রিজিম চেঞ্জের কথা বলে, একটা ভুল প্রায়ই করে বসে। তারা গল্পের শুরু করে 1979 সালের ইসলামিক বিপ্লব থেকে, কিন্তু আসল গল্পটা শুরু হয় 1953 সালে, যেখানে আমেরিকার ডিপ স্টেট জড়িত। আসলে 1950 সালের আশেপাশে ইরানে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। দেশে ছিল 4টি প্রধান শক্তি: কমিউনিস্টদের টুডে পার্টি, ফেদায়ানে ইসলাম নামক জঙ্গিরা যারা ইরানে শরিয়া আইন আনতে চাইত, ইরানের রাজা অর্থাৎ শাহ এবং তার সমর্থকেরা, ন্যাশনাল ফ্রন্ট যারা চেয়েছিল ইরানকে পুরোপুরিভাবে ব্রিটিশ প্রভাব থেকে মুক্ত করতে। ন্যাশনাল ফ্রন্টের সবথেকে বড় নেতা ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক, যিনি ছিলেন ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী। তার মিশন ছিল খুব সিম্পল: ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ ইরানেরই থাকা উচিত। কিন্তু তখন যদি ইরানের তেল ইরানের নিয়ন্ত্রণে না ছিল, তবে কার নিয়ন্ত্রণে ছিল? নিয়ন্ত্রণে ছিল আমেরিকারই বন্ধু দ্য গ্রেট ব্রিটেনের হাতে। তাহলে ইরানের প্রধানমন্ত্রী কী করলেন? তিনি তেলকে ন্যাশনালাইজড করে ফেললেন। কিন্তু সেই সময় পরিস্থিতি এমন ছিল যে ব্রিটেনই ইরানের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করত। আসলে তাদের কোম্পানির হিসাবপত্র ইরানে নয়, ব্রিটেনে অডিট হতো। মানে একভাবে দেখলে ইরান জানতোই না প্রত্যেক বছর তাদের জমি থেকে ঠিক কতটা তেল তোলা হচ্ছে। কোনো স্বাধীন দেশ কি এমন চুক্তি মেনে নিতে পারে? ব্রিটেন রেগে গিয়ে ঠিক করলো ক্ষমতার হস্তান্তর হওয়া জরুরি। তাহলে 4 খেলোয়াড়দের মধ্যে কার হাতে ক্ষমতা দেওয়া সব থেকে সোজা ছিল? কমিউনিস্টদের হাতে? না। জঙ্গিদের হাতে? একেবারেই না। বাকি বেঁচে ছিলেন ইরানের রাজা শাহ, তাকেই বেছে নেওয়া হলো। প্ল্যান তৈরি হলো ইরানের গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার। ব্রিটেন তখন শুরু করলো ইরানের প্রধানমন্ত্রীকে কমিউনিস্ট সিম্প্যাথাইজার বলে প্রমাণ করতে। তখন ঠান্ডা যুদ্ধ নিজের প্রাথমিক পর্যায়ে ছিল এবং ইউএসএসআর আমেরিকার থেকে অনেক ধাপ এগিয়েছিল। আর কমিউনিজমকে থামাতে আমেরিকা যা খুশি তাই করতে পারত, আর আমেরিকা তাই করল। অগস্ট 1953 সালে সিআইএ এবং MI6-এর যৌথ উদ্যোগে শুরু হলো একটি অপারেশন আয়াক্স। এই অপারেশনের মাধ্যমে সিআইএ ইরানে দাঙ্গা লাগানো শুরু করলো, সরকারি দপ্তরে হামলা হতে লাগলো, পত্রিকায় ইরানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো মতামত লিখে ছাপানো হলো, এমনকি মিলিটারিকেও আমেরিকা টাকার লোভে কিনে ফেললো। আর এই সব ঘটতে ঘটতে 1953 সালের 19 অগস্ট সরকারের পতন ঘটল এবং ইরানের ভবিষ্যৎ চলে গেল শাহ অফ ইরানের হাতে। The Shah who had fled to Rome comes home, backed by General Zahedi, military strongman who engineered his return to power. এই শাহ অফ ইরান ছিলেন এক পশ্চিমী ঘরানার রাজার মতো, যার কারণে ইসলামিক মূল্যবোধে চলা ইরান দেখতে লাগলো খানিকটা এরকম। এই ইরানকে দেখে বিশ্বাস হয় না, তাই না? আমারও না। এটা কোনো ইউরোপিয়ান দেশ না, এটা সেই ইরান যেখানে আজ হিজাব না পরাকে মানসিক অসুস্থতা হিসেবে ধরা হয়। একসময় সেই ইরানে নারীরা ছিলেন সম্পূর্ণ স্বাধীন। নারীর অধিকার ছাড়াও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ল্যান্ড রিফর্মসও এই সময় হয়েছিল। আর এই সব কিছুই ছিল এক গোপন চুক্তির পার্শ্ব প্রতিক্রিয়া। ইরানের তেলের 40% অধিকার থাকবে ব্রিটেন এবং আমেরিকার হাতে। আমেরিকা শাহকে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য যে সাহায্য করেছিল সেটাই ছিল তার মূল্য। কিন্তু এই আধুনিকীকরণের জন্য ইরানের মানুষ হয়তো প্রস্তুত ছিলেন না। সম্ভবত আমেরিকার ভুল এটাই হয়েছিল যে তারা ইরানকে অতিরিক্ত লিবারেল করে ফেলেছিল। The Shah's mistake was to want to do too much
too fast. কিন্তু ইরানের সাধারণ মানুষ এই বৈদেশিক হস্তক্ষেপকে ভুলে যায়নি। এই সুযোগে এবার এলো সেই সব মানুষ যারা ইরানে শরিয়া আইন চাইতো। এলেন আয়াতুল্লাহ। জয় শাহ এক হুকুমত আদল ইসলামী, হুকুমত ডেমোক্রেসি به تمام معنا. Tatsächlich Gegenpole, so wie ihr gesellschaftliches Bild, so auch ihre beiden Personen. যার কনজারভেটিভ চিন্তাভাবনা ক্যাসেটের মাধ্যমে ইরানের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের মধ্যে জনপ্রিয় হতে লাগলো। بود این بیانیه‌ها و اطلاعیه‌ها رو به این برابر پخش می‌کردیم، نوار کاستش این برابر می‌بردیم پخش می‌کردیم و خب اینها نوارهای کاست ها عمق روستاها هم میرفت। 1970 দশকের শেষ দিকে পুরো ইরানে শাহ বিরোধী আন্দোলন শুরু হয় এবং 1979 সালে শাহ ইরান ছেড়ে পালিয়ে যান। فراموش نمی‌کنم اشکایی که در چشمانشون بود। ফিরে আসে শরিয়ার ইরান। আয়াতুল্লাহ ফিরে এসে ইরানের সুপ্রিম লিডার হয়ে যায় এবং ক্ষমতা চলে যায় শাহ থেকে এক ধর্মীয় নেতার হাতে। ইরান ছিল বিশ্বের প্রথম দেশ যেটি সফলভাবে একটা পশ্চিমা সমর্থিত সেকুলার সরকারকে উচ্ছেদ করে ইসলামিক থিওক্রেসি ফিরিয়ে এনেছিল। মানে ইসলাম পশ্চিমা শক্তিকে হারাতে পারে, এই কথাটা ইরান প্রমাণ করে দিয়েছিল। আর এটা ছিল আমেরিকার মতো একজন সুপার পাওয়ারের জন্য একটা বিশাল হুমকি। The government of Iran must recognize the gravity of the situation which it has itself created. আজকের ইরান হয়তো 1979 সালের ইরানের থেকে শিল্পে পিছিয়ে আছে, কিন্তু ইরানের সাধারণ মানুষ তেমনটা মনে করে না। তাদের মনে হয় তাদের সুপ্রিম লিডার ইরানকে পশ্চিমা শক্তি থেকে রক্ষা করেছে। আর আজ আমেরিকা এই সব ভুল আবার করতে চায় না। তারা চায় ইরানে আবার রেজিম চেঞ্জ হোক, এমন কেউ আসুক যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের উপর নজর রাখবে, যে মুসলিম ফান্ডামেন্টালিস্টদের নিয়ন্ত্রণে রাখবে এবং মিলিটেন্টদেরও। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আসিম মুনিরের মতো কোনো একজন প্রক্সি নেতা এবং পাকিস্তান। কারণ পাকিস্তানের জিওগ্রাফিক্যাল লোকেশনই এমন যা ইরানের ওপর আক্রমণ চালাতে আমেরিকার জন্য পারফেক্ট লঞ্চ প্যাড হয়ে যায়। যদি আসিম মুনিরের সাথে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বানানো যায় আর তাকে ইরানের শাসনের জন্য দেওয়া হয়, তাহলে এটা আমেরিকা এবং পাকিস্তান দুজনের জন্যই একটা উইন উইন সিচুয়েশন হবে। একদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ পাবে তেলের ওপর কন্ট্রোল, অন্যদিকে পাকিস্তান পেয়ে যাবে ইরানের প্রাকৃতিক সম্পদ। পাকিস্তান ইরানের তেলের ওপর কন্ট্রোল পেলে তাদের জিডিপি বাড়বে। আর ভারতের আসল শক্তি হচ্ছে আমাদের অর্থনীতি, সেটাই আমাদের হাতছাড়া হবে, যেটা পাকিস্তানের জন্য হবে একটা বিশাল বড় জয়। যদি আপনি এখনও না বুঝে থাকেন যে ট্রাম্প এত কেন উৎসাহী ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তি আনার জন্য, তবে সম্ভবত এটাই সেই উত্তর। Between India and Pakistan ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. যদি কখনো ভারত ট্রাম্পকে না বলতে শুরু করে, তবে হতে পারে আমেরিকা ভারতেও এমন কিছু একটা করার চেষ্টা করবে। আর যদি পাকিস্তানের আসিম মুনির ইরানের সুপ্রিম লিডারের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করে এবং সফল হয়, তবে পাকিস্তানের জন্য এটা গুড নিউজ হলেও ভারতের জন্য ভীষণ ব্যাড নিউজ। তবে এটা শুধুমাত্র আমেরিকা এবং পাকিস্তানের খেলা না, এই গল্পের একটা তীক্ষ্ণ চরিত্র রয়েছে, ইসরায়েল। বহু বছর ধরেই ইসরায়েল আমেরিকাকে চাপ দিয়ে এসেছে যাতে তারা ইরানকে ঠেকায় এবং প্রয়োজন পড়লে হামলাও করে। তাই আজকের এই স্ট্র্যাটেজি সব দিক থেকে ভারতের জন্য হতে পারে সমূহ বিপদ। अब की बार ट्रम्प सरकार। যারা মনে করেন ট্রাম্প আমাদের বন্ধু, তাদের জন্য ছোট্ট একটা বার্তা, জিও পলিটিক্সে কোনো স্থায়ী বন্ধু নেই, শুধুমাত্র কিছু অস্থায়ী স্বার্থ থাকে, যার জন্য বন্ধুত্ব রোজ পাল্টায়। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। এরকমই জিও পলিটিক্যাল আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানান। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।